আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফ্যারাডের সূত্র। আমরা জানি তড়িৎ রসায়নের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফ্যারাডের সূত্র, এবং এই পার্টটুকু তুমি একটু বুঝলে খুবই সোজা। আর এই ফ্যারাডের সূত্রটা ইউজ করতে গেলে যে ম্যাথগুলো আসে, আসলে এই ম্যাথগুলো করতে আমাদের একটু মোলের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়। তাই ভাই আমরা একটু আবার রিপিট করে ফেলি। আমরা কিন্তু আমাদের গত অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় নাম্বার 3 পরিমাণগত রসায়ন, ওইখানে কিন্তু ভাই মোল নিয়ে পড়েছিলাম। সো যদি কেউ ওই অধ্যায়ে ভালো করে পড়ে না আসো, ওইটা আগে পড়ে আসবা। আর তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি যে মোলের একদম জেনারেল কনসেপ্টটা জানি কেমন ছিল ভাই। যে মোলকে যদি আমরা এন দ্বারা লিখি, আমরা জানি মোল মানে হচ্ছে গিভেন ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ফর এক্সাম্পল যদি বলতাম ভাইয়া যে 4 গ্রাম হাইড্রোজেন এর মোল সংখ্যা কত, কেমনে করতাম? মোল ইকুয়াল টু গিভেন ভর, যেই ভর দিবে, ডিভাইডেড বাই আণবিক ভর। ফর হাইড্রোজেন আণবিক ভর কত ভাইয়া? আমরা জানি 1 থাক, মানে হাইড্রোজেন বললে 1 হইতো, বাট H2 থাকা মানে হচ্ছে কি 2 হবে। এটা কত হবে ভাইয়া? 2, কাটাকাটি করলে 2 মোল হয়ে যাবে। যাই হোক, এনে একটা গেল। এটা কিন্তু এমনও লেখা যায় অণুর সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। অণুর সংখ্যা ভাগ হচ্ছে গিয়া ওই যে আমাদের 6.023 10⁻23। এটাকে আবার লেখা যায় ভাইয়া ভলিউম ইন লিটার, গ্যাসের ক্ষেত্রে বললে আর কি 22.4। যদি প্রশ্নে বলে এসটিপিতে গ্যাসের আয়তন, ওই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি বলে দেয় এসএটিপি, তখন কত ইউজ করতে হবে ভাইয়া? 24.789। উপরে হয় কি ভলিউম ইন লিটার, এটা হচ্ছে গিয়ে এসএটিপিতে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাই না? আমরা জানি এগুলা। আর আরেকটা আছে ভাই, আমরা তো জানি আদর্শ গ্যাস সমীকরণ কেমন ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? তাহলে এখান থেকে এন কত আসে? পিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে এন আসে হচ্ছে গিয়ে পিভি ডিভাইডেড বাই আরটি। আর আরেকটা আছে, ওইটা হচ্ছে দ্রবণ থাকলে, এটা এই অধ্যায় লাগবে না। হ্যাঁ, এই যেটা লিখবো এখন, এটা আমাদের মোটামুটি এই অধ্যায় খুব একটা লাগবে না, তারপরে পরে রাখি আমরা। এটা হচ্ছে কি দ্রবণ থাকলে সূত্র হচ্ছে ভি ইন্টু এস। ভি হবে লিটারে, এস হবে মোলারিটিতে। এখানে এস এর পরিচয় কি ভাইয়া? ঘনমাত্রা, তাই না? এস হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই হলো ভাইয়া মোলের একটা ইন জেনারেল সূত্র। এই সূত্র দিয়ে মোলের মোটামুটি সকল অঙ্কই করে ফেলা যায়। এটা কিন্তু খুবই দামি একটা ফর্মুলা, এটা আপনারা জানেন অবশ্যই, এটা খুবই দামি একটা ফর্মুলা। যাই হোক ভাইয়া, এবার আমরা আমাদের এই ফ্যারাডের সূত্রের মধ্যে আসি। এই সূত্র পড়ার আগে আমাদের একটু ভাইয়া তড়িৎ বিশ্লেষের যে ব্যাপারগুলো থাকে না, একটু জাস্ট আমরা 2 মিনিট দেখে নিতে পারি চাইলে। আমি এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, আমাদের এই মোলের কনসেপ্টটুকু এখানেই আমরা রাফ করে দিচ্ছি। এবার খেয়াল করো যে ধরো এই আমার একটা মানে পাত্র আছে, এই পাত্রে আমি কিছু পরিমাণ জিঙ্কের দ্রবণ নিলাম। ঠিক আছে, জিঙ্কের দ্রবণ মানে হতে পারে জিঙ্ক সালফেট, মানে এমন একটা জিনিস যে জিঙ্কের দ্রবণ আছে। দ্রবণ থাকলে কি হয়? জিঙ্কটা আয়নিত হয়ে যায় না, আমরা জানি। ফর এক্সাম্পল আমি যদি কি একটা পানির মধ্যে, এক পাত্রে পানি নিলাম, এর মধ্যে যদি লবণ ছাড়ি, লাইক সোডিয়াম ক্লোরাইড, তখন কেমন হয়? এই পাত্রে গিয়ে সোডিয়ামটা আয়নিত হয়ে যায়, ক্লোরিনটাও কি আয়নিত হয়ে যায় না? দ্রবণের মধ্যে কিন্তু ভাই সোডিয়াম ক্লোরাইড একবারে থাকে না, সোডিয়াম প্লাস আলাদা হয়ে যাবে, ক্লোরিন প্লাস মাইনাস আলাদা হয়ে যাবে। সো এটাকে বলা হয় আয়নিত হওয়া। ঠিক তেমনি মনে করলাম আমি এর মধ্যে জিঙ্ক সালফেট ঢাললাম, কথার কথা, এই পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ জিঙ্ক সালফেট ঢাললাম। আমি ওই সালফেট SO4 ওইটাকে দেখাচ্ছি না, জাস্ট বললাম এটা কি জিঙ্কের দ্রবণ। এটা এমনও হইতে পারতো আমি এর মধ্যে মনে করো জিঙ্ক সালফেট না ঢেলে এমনও হইতে পারতো আমি জিঙ্ক ক্লোরাইড দিচ্ছি। মানে মূল কথা হচ্ছে আমার এখানে জিঙ্ক আছে। আর মনে করো আরেকটা পাত্র, এর মধ্যে আমার কপার আছে, হতে পারে কপার সালফেট দিছি, অথবা কপার ক্লোরাইড, বা কপারের একটা দ্রবণ দিলেই হবে আর কি। মানে সামহাও আমার কপার 2+ এখানে থাকতে হবে। ওকে, সো জিঙ্কের দ্রবণ, কপারের দ্রবণ, এর মধ্যে আমি এই জিঙ্কের দ্রবণের মধ্যে আমি একটা জিঙ্কের তড়িৎদ্বার, মানে এক কথায় বললে এক খণ্ড জিঙ্ক আমি ডুবাই দিলাম। এটা কার তৈরি ভাই? জিঙ্কের তৈরি। ঠিক আছে, এইটুকু মুছে ফেলি। এইটা হচ্ছে কি জিঙ্কের তড়িৎদ্বার বলা হয় এটাকে, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তো তাই বলা হয় তড়িৎদ্বার। এখানে আমি করবো কি, এটা কপারের দণ্ড ডুবাই দিব, এটাকে বলবো কি কপারের তড়িৎদ্বার। এখন যদি ভাইয়া আমি এদেরকে কানেক্ট করে দিই, ফর এক্সাম্পল আমি একটা বাতি দিয়ে কানেক্ট করতেছি, ঠিক আছে, একটা আমি লাইট দিয়ে এদেরকে কানেক্ট করলাম, তখন দেখা যাবে ভাইয়া কোনো এক কারণে এই বাতিটা জ্বলতেছে। বাতি কেন জ্বলবে ভাইয়া? বাতি জ্বলা মানে হচ্ছে কি এর মধ্যে অবশ্যই ইলেকট্রন ফ্লো করতেছে।
তাহলে ইলেকট্রন ফ্লো করলেই বাতিটা জ্বলবে। সো ইলেকট্রন ফ্লো করার কারণটা কি? এবার আমরা একটা আসি দ্রবণের মধ্যে। আসলে হয় কি জানো, যখন এটা কানেক্টেড থাকে না, এই জিঙ্কটা আসলে জারিত হয়, জিঙ্কটার জারণ বিক্রিয়া ঘটে, আর কপারের এই দ্রবণের কি হবে, বিজারণ বিক্রিয়া ঘটবে। ব্যাপারটা যদি দেখাইতাম, ব্যাপারটা এমন হইতো, হ্যাঁ জিঙ্কের জারণ ঘটবে, অর্থাৎ আমরা জানি তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাই না? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তাহলে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে -2 ইলেকট্রন হয়ে যাবে জিঙ্ক 2+। তার মানে এই যে জিঙ্ক দণ্ডটা আছে না, এর যে জিঙ্কগুলো আছে না, এর তো কি কোটি কোটি ভাই জিঙ্কের পরমাণু আছে, তাই না? এগুলো আস্তে আস্তে হবে কি ভাই, এগুলো আস্তে আস্তে 2টা ইলেকট্রন দান করার পরে জিঙ্ক 2+ হয়ে যাবে, এবং আস্তে আস্তে আমার এই জিঙ্ক তড়িৎদ্বারটা মানে কি ক্ষয়প্রাপ্ত হবে। জিঙ্ক তড়িৎদ্বারটা কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে। ব্যাপারটা বুঝে গেল? এটা কোন বিক্রিয়া হচ্ছে ভাই? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিছে, এটাকে বলা হয় জারণ বিক্রিয়া। আর এই ক্ষেত্রে কি হবে ভাই, এই ক্ষেত্রে এই ইলেকট্রনটাকে আলটিমেটলি পাস করবে এখান দিয়ে, এই যে এই 2 ইলেকট্রন না ভাই, মানে ব্যাপার এরকম তো, এটা কিন্তু ওই পারে লিখতাম, এটা কিন্তু এমন হইতো ভাই যে +2e, এই 2টা ইলেকট্রন আসলে এখান দিয়ে পাস করবে, পাস করে এখানে আসবে। এবং খেয়াল করে এবার কি হচ্ছে এখানে, ওইখানে ভাইয়া কপার 2+ আসছিল না, এই কপার 2+ ছিল, এরা ওই 2টা ইলেকট্রন অ্যাবজর্ভ করবে, অ্যাবজর্ভ করে এরা অ্যাবজর্ভ করে কি হয়ে যাবে, কপার হয়ে যাবে। তার মানে দ্রবণ থেকে কপার 2+ আলটিমেটলি কি হবে, এই ধাতুর মধ্যে বা এই তড়িৎদ্বারে গিয়ে যুক্ত হবে। তো আস্তে আস্তে কি হবে, এখানে এই কপারের তড়িৎদ্বারটা মোটা হবে, কিন্তু এখানে আস্তে আস্তে কপারের তড়িৎদ্বারটা মোটা হবে আর জিঙ্কেরটা ক্ষয়প্রাপ্ত হবে। এইটাই হচ্ছে মূল লজিক, বুঝা গেল? এখন এই যে ভাই বললাম জিঙ্কটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা কপারটা মানে দ্রবণ থেকে আলটিমেটলি কি হচ্ছে, তড়িৎদ্বারে লাগতেছে, এই কত পরিমাণ বা কি ভর, কত ভর জিঙ্ক দ্রবীভূত হচ্ছে বা কত ভর কপারটা তড়িৎদ্বারে লাগতেছে, ওইটাকে বের করার ফর্মুলাই দেন হচ্ছে আমাদের বিজ্ঞানী ফ্যারাডে। তাহলে ফর্মুলাটা কি? এবার আমরা ফর্মুলাটা বলার আগে একটু বলে নিই ভাই, এই যে যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটতেছে, যেটাতে জারণ বিক্রিয়া ঘটে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড, আর যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে এটাকে বলি আমরা ক্যাথোড। ঠিক আছে, যেখানে জারণ বিক্রিয়া ঘটে এটাকে বলবো অ্যানোড, যেখানে বিজারণ ঘটে এটা হচ্ছে ক্যাথোড। এই পার্টটুকু মুখস্থ, ঠিক আছে? এই পার্টটুকু বোঝার কিছু নেই, মুখস্থ রাখবা। এখন খেয়াল করো ভাইয়া, অ্যানোডে কি হচ্ছে, যেহেতু অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে তাই এখান থেকে ইলেকট্রন বের হয়, তাহলে আলটিমেটলি কিন্তু ভাই ইলেকট্রন এই দিকে ফ্লো করতেছে, ইলেকট্রন এখান থেকে ফ্লো করতেছে, তাই না? আচ্ছা, আমরা জানি যখন একটা কোষ থাকে, কোষের ক্ষেত্রে কি হয় ভাই, নেগেটিভ থেকে ইলেকট্রন ফ্লো করে না, কারেন্ট ফ্লো করে ভাই পজিটিভ থেকে, তাই না? কারেন্ট ফ্লো করে হচ্ছে গিয়ে পজিটিভ থেকে, আর নেগেটিভ থেকে ইলেকট্রন ফ্লো করে। আর যেহেতু এখান থেকে ইলেকট্রন ফ্লো করতেছে, দ্যাটস ওয়াই আমরা বলবো যে অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। অ্যানোড মানে হচ্ছে কি নেগেটিভ তড়িৎদ্বার, আর ক্যাথোড মানে হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। ঠিক আছে, এই পার্টটুকু আমরা মুখস্থ রাখবো। সো কি কি বললাম, যে যেহেতু এখানে ভাই জারণ বিক্রিয়া ঘটতেছে তাই এর নাম হচ্ছে গিয়ে, জারণ বিক্রিয়া ঘটলে এটাকে বলা হয় অ্যানোড, আর বিজারণ ঘটলে বলা হয় ক্যাথোড। আর জারণ বিক্রিয়া কি হবে, ইলেকট্রন উৎপন্ন হবে, এটা এখান দিয়ে পাস করবে, এটা এখান দিয়ে পাস করবে, আর এই যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে না, ইলেকট্রন যেখান থেকে বা যার থেকে পাস করে এটাকে বলি আমরা নেগেটিভ তড়িৎদ্বার। এই যে দেখো কোষ আকারে কি হতো, কোষের নেগেটিভ থেকে ইলেকট্রন পাস করে না, সো এই জন্যই অ্যানোড হয় নেগেটিভ আর ক্যাথোড হয় পজিটিভ। আশা করি এইটুকু বুঝতে পারলাম। এখন আমাদের মূল ব্যাপার হচ্ছে ভাই, এই যে কি পরিমাণ ভর ক্ষয় হবে বা ভর অ্যাড হবে, এটা নিয়ে বিজ্ঞানী ফ্যারাডে যে ফর্মুলা দেন ওইটাকে আমরা একটু বলি। হন এটা মুছে ফেলি আমি। আর এই যে যা আমরা আঁকাইলাম না, এটাকে বলা হয় কিন্তু ড্যানিয়েল সেল। এটাকে কি বলা হয়, ড্যানিয়েল সেল। পরীক্ষা আসে যে ড্যানিয়েল সেলে ক্যাথোডকে আর অ্যানোডকে আমরা মাত্রই দেখলাম। ড্যানিয়েল সেলের ক্ষেত্রে ভাই অ্যানোড হচ্ছে গিয়ে কি জিঙ্ক, আর জিঙ্কের তড়িৎদ্বারটা, আর ক্যাথোড হচ্ছে কি কপারের তড়িৎদ্বার। ঠিক আছে, এটা হচ্ছে কি ড্যানিয়েল সেল। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, এবং মনে রাখা সহজ ভাই। দেখো যে ক্যাথোড হয় কপার, দুটাই কি সি দিয়ে না, ক্যাথোড কপার, বা বাংলায় বললে ক ক, ক্যাথোড কপার, আর হচ্ছে অ্যানোড হয় জিঙ্ক। এটা কোন সেল ছিল ভাই, ড্যানিয়েল সেল। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি একটু, এটা হচ্ছে ড্যানিয়েল কোষ। যাই হোক, এটা এক টাইপের গ্যালভানিক কোষ আর কি। হ্যাঁ, গ্যালভানিক কোষের মধ্যেই প্রকারভেদ বললে এটা হচ্ছে ড্যানিয়েল কোষ। এখন ওই যে বললাম যেই পরিমাণ
জিঙ্ক অধক্ষিপ্ত হবে, বা অধক্ষেপ বলা ভুল হবে, আসলে জিঙ্ক দ্রবণে যাবে, অথবা যে পরিমাণ কপার দ্রবণ থেকে তড়িৎ দ্বারে আসবে, ওই ভরটুকু আসলে ফ্যারাডে বলেন যে ওই ভরটুকু আসলে চার্জের সমানুপাতিক। আমি যেই পরিমাণ চার্জ অ্যাপ্লাই করব তার সমানুপাতিক। এটা আসলে এমনি এমনি তো হয় না, আমরা করতে হয় কি, দ্রবণে কারেন্ট দিতে হয়। দ্রবণে কারেন্ট দিলে ব্যাপারটা খুব ভালো হয়, তো ওইটাই বলা হয় যে ওই ভরটুকু আসলে কারেন্টের চার্জের সমানুপাতিক। এখন এইটুকু যদি আমরা আসি, যে ধ্রুবকটা হয় ওই ধ্রুবককে লিখেন জে দ্বারা, ধ্রুবককে লেখা হয় কি দ্বারা, জেড দ্বারা, ঠিক আছে। এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে জেড হচ্ছে গিয়ে ভাইয়া ওই ধাতুটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। লিখে দিচ্ছি আমি একটু, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর আমরা তো অবশ্যই জানি ভাই, সিম্পল ফিজিক্স থেকে পড়া, যে তড়িৎ প্রবাহ কাকে বলতাম জানি ভাই, একক সময়ে যেই পরিমাণ চার্জ ফ্লো করবে তাকে বলতাম কারেন্ট। ওইখান থেকে ভাই কিউ কত আসে, আইটি চলে আসে না, তাহলে কিউকে আমি কি লিখতে পারি, আইটি লিখতে পারি। সো জেড আইটি। আর ভাই জেডকে ভাঙলে এমন পাওয়া যায়, ঠিক আছে, জেডকে ভাঙলে এমন পাওয়া যায়, আণবিক ভর ডিভাইডেড বাই এন এফ। এন কি, এফ কি বলতেছি, বাকি হচ্ছে কি আইটি। সো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, খুবই সিম্পল, এমআইটি ডিভাইডেড বাই এনএফ। এমআইটি মানে কি, একটা আমরা জানি অবশ্যই যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি একটা খুব টপ লেভেলের ভার্সিটি হচ্ছে এমআইটি, ওইটা মনে রাখতে পারি যে এমআইটি ডিভাইডেড বাই এনএফ। এখানে এম হচ্ছে গিয়ে আণবিক ভর, আমি যেই ধাতু ইউজ করব, কপার বললে কপারের আণবিক ভর, জিঙ্ক বললে জিঙ্কের আণবিক ভর, এগুলো আমাদের মনে রাখতে হবে কয়েকটা। আমি বলে ফেলি হ্যাঁ, যে যদি বলতাম লাইক সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, কয়েকটা আমরা বলে রাখি, হ্যাঁ জানতে হবে যেগুলো। তারপর হচ্ছে গিয়ে ভাই কপার, জিঙ্ক, তারপর আমরা কি পড়তে পারি, সিলভার এবং গোল্ড, ঠিক আছে। এগুলো পড়লে মোটামুটি কাভার হবে। আর তুমি পড়তে পারো, যেমন নিকেলও পড়তে পারো তুমি চাইলে, ঠিক আছে। সো মোটামুটি এগুলো পড়লেই কাভার হয়ে যাবে। সোডিয়ামের ক্ষেত্রে ভাইয়া আণবিক ভর কত, অবশ্যই জানা উচিত কিন্তু ভাইয়া 23, এর ক্ষেত্রে বলা ভালো পারমাণবিক ভর। এনিওয়ে, ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে 24, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয়, এটা আমি মনে রাখতাম। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কি এটা মোটামুটি প্রথম দিনটা একটা এমন প্যাটার্ন ফলো করে আসলে, দেখো পারমাণবিক সংখ্যা এটার 11, এটার 12, এটার 13। এগুলোর ক্ষেত্রে হয় কি, পারমাণবিক সংখ্যা বিজোড় থাকলে তার ডাবল থেকে এক বেশি, আর জোড় থাকলে তার ডাবল হয়। যেমন এই যে বিজোড় থাকলে ডাবল থেকে এক বেশি, জোড় থাকাতে ডাবল। পরে অ্যালুমিনিয়াম, এটা কি জোড় বিজোড় আছে না, ডাবল থেকে এক বেশি হবে। যেমন এর ডাবল কত, হ্যাঁ দেখো তো 26, এক বেশি 27 হবে, ঠিক আছে। বাট বাকিগুলো অবশ্য মানবে না, যাই হোক। সো আয়রন, আয়রনের ক্ষেত্রে মুখস্থ রাখবেন এটা 55 পয়েন্ট ভাইয়া 55.85। নিকেলের ক্ষেত্রে প্রায় 58-এর মতো, ঠিক আছে, প্রায় 58। কপার, জিঙ্ক তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কপার হচ্ছে 63.5, জিঙ্ক কত এটা মুখস্থ রাখবা 65.4। তারপর হচ্ছে সিলভার, আমাদের রূপা, তাই না, রূপার ক্ষেত্রে কত হয় ভাইয়া 108। আর গোল্ড স্বর্ণ, এর ক্ষেত্রে হবে গিয়ে 197। এগুলো প্রশ্নে বলে দিতে পারে, বাট তারপরেও আমরা এগুলোকে একদম একদম মুখস্থ রাখবো, যেন পরীক্ষায় একটু আমাদের কনফিউশন না থাকে। তাহলে এই ব্যাপারগুলো বুঝে গেল। এটি কার মান দেওয়া আছে ভাই, সবগুলো কিন্তু আণবিক ভর, এই এম দেওয়া আছে। আই তো বুঝলা কারেন্ট, টি হচ্ছে কত সেকেন্ড ধরে কারেন্ট দিচ্ছি, টি অবশ্যই সেকেন্ডে হবে। এবার এন এফ কি ভাই, এখানে এন মানে হচ্ছে এক কথায় বললে বলতে পারো যোজনী, খুব সিম্পলি বললে আর কি, হ্যাঁ খুব সিম্পলি বলা যায় কি এন হচ্ছে গিয়ে ভাই যোজনী। যেমন যদি বলতাম সোডিয়াম, যোজনী কত ভাই 1। যদি বলতাম ভাই ম্যাগনেশিয়াম, যোজনী কত 2 ইউজ করতাম। ফর অ্যালুমিনিয়াম কত হইতো ভাই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 হইতো। আয়রনের ক্ষেত্রে ডিপেন্ড করবে, ঠিক আছে, যে আমি এটা ইউজ করতাম মনে করো এফি কথার কথা, তাহলে ফেরাস সালফেট দ্রবণ ইউজ করতাম। বুঝতেই পারতেছো এখানে আয়রনের জারণ মান কত ভাই, বা যোজনী কত হচ্ছে ভাই 2 না আসলে। তো এই ক্ষেত্রে আমাদের কত হবে, এন এর মান 2 হবে। বাট মনে করলা আমি যদি ফেরিক সালফেট ইউজ করতাম লাইক এরকম, বুঝতেই পারো এর মান এইটা, এর ক্ষেত্রে এইটা। সো এখানে আমরা করতাম কি, এখানে আমাদের এন এর মান হইতো 3, তাহলে আয়রনের ক্ষেত্রে 2 হইতে পারে, 3ও হইতে পারে। সেম ফর নিকেল, নিকেলের ক্ষেত্রে 2ও হইতে পারে, 3ও হইতে পারে, ডিপেন্ড করবে, ঠিক আছে। তারপর কপারের ক্ষেত্রে ভাই অলওয়েজ 2 হবে, জিঙ্ক বললেও 2 হবে। তারপর সিলভার বললে ভাই 1 হয়, আর গোল্ড বললে নর্মালি 3 হয়, ঠিক আছে। প্রশ্ন তো বলেই দিবে, তারপর আমরা একটু জেনে রাখলে ভালো। ওকে, তাহলে এটা হচ্ছে ভাই কার মান, এই এন এর মান।
আর এফ হচ্ছে গিয়ে ফ্যারাডের কনস্ট্যান্ট, এটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে 1 মোল ইলেকট্রনের চার্জ। প্রথমে দেখে কি বলা হয়, ফ্যারাডেজ কনস্ট্যান্ট, ফ্যারাডের ধ্রুবক, এটা হচ্ছে গিয়ে 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রন এর চার্জ। আমার প্রশ্ন ভাইয়া 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? চলো বের করতে পারি যে চার্জ কত হবে ভাইয়া। দেখো তো 1 মোল যদি বলি তাহলে সংখ্যা কত, অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? 6.023 10⁻23। আর একটার চার্জ হয় গিয়ে 1.6 10⁻−19 করে। এটাকে মাল্টিপ্লাই করলে প্রায় 9605, মানে 96,500, প্রায় এত আসে। এক্স্যাক্টলি এমন আসবে না, বাট কাছাকাছি আসবে, ওইটাকে আমরা এমন ভাবতে পারি। সো এত কুলম, এটা হচ্ছে কি ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু। এটা আমরা মুখস্থ রাখবো, 96,500 একদম মুখস্থ, 96500। ওকে, তাহলে এই হলো আমাদের ফর্মুলা। আশা করি ফর্মুলা কয়েকটা পার্ট বুঝে গেল। আর এই ফর্মুলার ক্ষেত্রে ভাইয়া আমাদের আরেকটা জিনিস খুব ইউজ করতে হয়, এটা হচ্ছে পানির বিভাজন। যখন আমরা পানিকে বিশ্লেষিত করি, দ্রবণ পানি রাখলাম, পানি রেখে এর মধ্যে কারেন্ট দিলাম, ঠিক আছে, তখন পানি ভেঙে যেতে পারে। সো একটু খেয়াল করো তো ভাইয়া, পানি ভাঙার বিক্রিয়াটা কীরকম। যখন পানি ভাঙে এটা এমন হয়, আসলে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু অবশ্যই বিক্রিয়াকে সমতা করতে হবে। খেয়াল করো, H2 আছে আর H2 লিখলাম, কিন্তু O2 তো ভাই মিলে নাই। দেখো অক্সিজেন ছিল একটা, লিখলাম 2টা। তাই কি করতে পারি ভাইয়া, বাকি পার্টগুলোকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এবার দেখো তুমি, বিক্রিয়া কিন্তু সমতা হয়ে গেছে। আচ্ছা, তো এইটুকু মুখস্থ রাখতে হবে। এবং কি মনে রাখবেন ভাইয়া, ফর পানি, পানির ক্ষেত্রে পানির আণবিক ভর কত খেয়াল করো তো একটু। অক্সিজেন বললে 16 আর H2 বললে 2, 16 আর 2 মিলে কত হয়, 32। সো 16 আর 2 মিলে কত হয় ভাইয়া, 18 হয়। 16 2 32 হয়। এনিওয়ে 16 আর 2 মিলে হলো 18। তাই ফর পানি আণবিক ভর হবে গিয়ে 18। তাই এম এর মান কত হবে, 18 হবে। আর মনে রাখবেন পানির ক্ষেত্রে ভাইয়া এন হয় 2। এই পার্টটুকু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। পানির ক্ষেত্রে এন এর ভ্যালু কত হয়, 2 হয়। আর এই বিক্রিয়াটা মাথায় রাখবা, তাহলে আমাদের বিভিন্ন ম্যাথ করতে হেল্প হবে। তো চলো এবার আমরা 1 বাই 1 এই সূত্রের এক্সাম্পল দেখে ফেলি।